আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন আগাথা ক্রিস্টির গল্প দ্য মিস্ট্রি অব হান্টার্স লজ। সেবারে প্রবল ইনফ্লুয়েঞ্জায় দিন কতক ভুগে উঠেছি আমি। সুস্থ হয়ে উঠতে না উঠতেই জ্বরে শয্যাশায়ী হলো পোয়ারো। জ্বরের ঘোরে বেহুশের মতো পড়ে রইল দিন কতক। বকবকানি দূরে থাক, মুখে রা পর্যন্ত ছিল না। এখন জ্বর সেরেছে, বিছানায় বালিশে ঠেস দিয়ে উঠে বসেছে। সুন্দর কাজ করা একটা সুতির চাদর টেনে বুক পর্যন্ত ঢাকা, গলায় জড়ানো উলের মাফলার। ম্লান মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এক গ্লাস বার্লি এনে ধরিয়ে দিয়েছি হাতে। তাতে গোটা দু চার চুমুক দিয়েই বলে উঠল, না, বুঝতে পারছি এ যাত্রায় আর ধরা হলো না। তোমার এই বার্লি বেশ জোর এনে দিয়েছে মনে। আবার সম্মোহমে উঠে দাঁড়াবে এরকুল পোয়ারো। যথারীতি অপরাধীদের হৃদকম্প উপস্থিত করবে, আর সংবাদপত্রগুলো গুণকীর্তনে মুখর হয়ে উঠবে। ছেলে মানুষের কথাগুলো শুনতে শুনতে বেশ ভালোই লাগলো। ওর সুরে সুর মিলিয়ে বললাম, রহস্য সন্ধানের ক্ষেত্রে তুমি যে অদ্বিতীয় তাতে আর সন্দেহ কি। দেশ জুড়িতে তোমার সুখ্যাতি। ঠিক এই সময় ল্যান্ডলেডি এসে বললেন, ওসি পোয়ারো, বিশেষ জরুরি প্রয়োজনে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এই যে ওর কার্ডটা। ছোট আইভরি কার্ডটা হাতে নিয়ে নামটা পড়ে শোনালাম পোয়ারোকে। মিস্টার রোজা হোভারিং। বই রাখা শেলফের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ক্লান্ত স্বরে পরে বলল, একটু দেবে? এ সময় কোন বইয়ের দরকার তা বুঝতে পেরে হুইজ হু বইটা বার করে ওর হাতে ধরিয়ে দিলাম। দ্রুত হাতে পাতা উল্টালো, পড়তে শুরু করলো। হোভারিং, এই তো, হ্যাঁ। পঞ্চম ব্যারন উইন্ডসরের দ্বিতীয় পুত্র। বিবাহ 1913 খ্রিস্টাব্দ। উইলিয়াম ক্র্যাবের চতুর্থ কন্যা জো। জো অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে পড়ল। জো মানে? ও হো, নিজের বোকামে সামলে নিয়ে বলে ফেললাম, উনি তো জো ক্যারিস্ট্রফট, চলচ্চিত্র অভিনেত্রী। শুনেছিলাম লন্ডনের এক তরুণকে নাকি বিয়ে করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের আগেই। পরও বই বন্ধ করে মাথার পাশে রেখে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। বলল, ঠিকই ধরেছ হেস্টিংস, তুমি নিচে যাও, আমার হয়ে দেখা করো, তার আসার কারণটা জেনে এসো ভালো করে। নিচ থেকে ঘুরে এসে পরকে জানালাম, ভদ্রলোক খুবই উদ্বিগ্ন অবস্থায় তোমার জন্য নিচে অপেক্ষা করছেন। ডার্বিশায়ারে ওর এক মামা গতকাল রাত্রে খুন হয়েছেন। আজ সকালে স্ট্রিট টেলিগ্রামে খবরটা জানতে পেরে ছুটে এসেছেন তোমাকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য। তোমার অসুস্থতার কথা জানাতে বললেন, অনেক আশা নিয়ে ছুটে এসেছেন। পরে হাসি মুখে বলল, বেশ, তোমার গোয়েন্দা বুদ্ধি যাচাই করার এক বেশ জুৎসই সুযোগ পাওয়া গেল। আমার অনুসন্ধান পদ্ধতি তো তোমার অজানা নয়। যাও, আমার হয়ে ঘুরে আসো গিয়ে। আর শোনো, প্রতিদিনই আমাকে চিঠি লিখবে, প্রত্যেকটি ঘটনার বিবরণ দিয়ে। কোনো নির্দেশ দেবার থাকলে টেলিগ্রাম পেয়ে যাবে। মনে মনে খুশি না হয়ে আর পারলাম না। এখন বুঝতে পারছি আমার মনের ইচ্ছাটাও এরকমই ছিল। মিডল্যান্ড রেলপথের গাড়িতে আমি আর মিস্টার হোভারিং রওনা হয়ে পড়লাম ঘণ্টা খানেকের মধ্যেই। ট্রেন ছুটে চলেছে হু হু করে। আমরা দুজন মুখোমুখি গাড়িতে বসে আছি। কথায় কথায় একসময় মিস্টার হোভারিং জানালেন, তাদের আসল বাড়ি নিউ মার্কেটের কাছে, সেখানেই তারা বাস করেন। ডার্বিশায়ারের বিস্তীর্ণ নির্জন প্রান্তরের শিকারীদের অবস্থানের জন্য তাদের একটা হান্টার্স লজ আছে। দেখাশোনা করার জন্য একজন মেইড সেখানে রাখা হয়েছে। কেউ যখন ওখানে আসে সেই তাদের দেখভাল করে। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এই লজেই। নিউ ইয়র্কের বিখ্যাত ধনী পরিবারের মেয়ে মিসেস পেস হোভারিং এর মা। মামার নাম মিস্টার হেরিংটন পেস। ভাগ্নেকে বিশেষ স্নেহ করেন বলে গত 3 বছর ধরে তাদের সঙ্গেই বসবাস করছিলেন। মামা বিরাট ধনী ব্যক্তি, তবু মনের আনন্দেই ভাগ্নের আটপৌরে সংসারে মানিয়ে নিয়েছিলেন। দিন কতক ডার্বিশায়ারে হৈহুল্লোড় করে কাটাবেন বলে মামা ভাগ্নে ও ভাগ্নে বউকে সঙ্গে নিয়ে হান্টার্স হাউসে এসে ওঠেন দিন 2 আগে। গতকাল সন্ধ্যা একটা জরুরি কাজে হোভারিং লন্ডনে চলে আসেন। তার স্ত্রী আর মামা হান্টার্স হাউসেই থেকে যান। তার মধ্যে আজ ভোরেই স্ট্রিট টেলিগ্রাম পেয়ে মামার খুন হবার কথা জানতে পারেন। দুর্ঘটনার খবরের সঙ্গে তিনি একজন গোয়েন্দার সঙ্গে করে নিয়ে যাবার কথাও জানিয়েছেন। এই টেলিগ্রাম পেয়েই ছুটে গিয়েছিলেন পোয়ারোর কাছে। পোয়ারোর সুযোগ্য সহকারী হিসেবে আমার নামের সঙ্গেও তিনি বিলক্ষণ পরিচিত। আমরা ট্রেন থেকে নামলাম এলমার্স ডেল স্টেশনে। বেলা তখন 3টে। সেখান থেকে মাইল 5 গাড়িতে চেপে যথাস্থানে এসে পৌঁছলাম। গেট পার হয়ে একটা সংকীর্ণ পথ ধরে
সদর দরজার সামনে এসে দেখা হয়ে গেল স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মিস্টার জ্যাপের সঙ্গে। তিনি এগিয়ে এসে অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরলেন। যথারীতি সৌজন্য বিনিময়ের পর পোয়ারোর খবর জানতে চাইলেন। অসুস্থ শুনে খুবই দুঃখ প্রকাশ করলেন এবং আন্তরিকভাবে তার দ্রুত আরোগ্য কামনা করলেন। জ্যাপ মিস্টার হোভারিং এর দিকে তাকিয়ে নিজের পরিচয় দিয়ে জানালেন তিনি এই কেসের ভারপ্রাপ্ত অফিসার। পরে বললেন, মিস্টার হোভারিং, এখানে যা কিছু দেখার সব দেখা হয়ে গেছে। আপনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি, ভারী চমৎকার ভদ্রমহিলা। এখনই আমাকে একটা জরুরি কাজে একবার গ্রামে যেতে হবে। যাবার আগে আপনার সঙ্গে দু একটা কথা বলতে চাই। মিস্টার হোভারিং বললেন, আমি তো এইমাত্র এসে পৌঁছলাম, এখানকার কিছুই এখন পর্যন্ত আমি জানি না। স্ত্রীকেও আমার পৌঁছার সংবাদটা একবার দেয়া দরকার। হ্যাঁ, সেটা এমন কিছু জরুরি ব্যাপার নয়। ক্যাপ্টেন হেস্টিংস যখন এসে পড়েছেন, তিনি ভেতরে গিয়ে খবরটা আপনার স্ত্রীকে দিয়ে দেবেন। তার জন্য আপনি চিন্তা করবেন না। মিস্টার হোভারিংকে নিয়ে ইন্সপেক্টর একপাশে চলে গেলেন। আমিও দাঁড়িয়ে না থেকে সদর দরজায় পৌঁছে কলিং বেলের বোতাম টিপলাম। মাঝবয়সী এক মেইড এসে দরজা খুলে দিল। আমি বললাম, মিস্টার হোভারিং ইন্সপেক্টর জ্যাপের সঙ্গে কথা বলছেন, এক্ষুনি আসবেন। আমি ওর সঙ্গে লন্ডন থেকে এসেছি এই কেসটার ব্যাপারে। গত রাতের ঘটনাটা আশা করি আপনি আমাকে বলতে পারবেন। মেইড দরজা বন্ধ করে আমাকে একটা হল ঘরে এনে বসালো। তারপর আমার প্রশ্নের উত্তরে সপ্রতিভভাবে বলল, গতকাল সন্ধ্যার পর এক ভদ্রলোক মিস্টার পেসের সঙ্গে দেখা করতে আসেন। ড্রয়িং রুমে যেখানে শিকারের সাজ সরঞ্জাম, বন্দুক ইত্যাদি রাখা থাকে, আমি ভদ্রলোককে সেখানে বসিয়ে ওপরে মিস্টার পেসকে খবর দিলাম। ভদ্রলোক নিজের নামধাম কিছু বলেননি। মিস্টার পেস খবর পেয়ে বাড়ির কর্ত্রীকে একটু অপেক্ষা করতে বলে নিচে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। আমিও রান্নাঘরে ফিরে গেলাম। কয়েক মিনিট পরেই কানে এলো ড্রয়িং রুমে কথা কাটাকাটি হচ্ছে। মনে হলো তারা ঝগড়া করছেন। আমি রান্নাঘর থেকে বেরিয়ে ব্যাপারটা দেখতে গেলাম। হল ঘরে কর্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। তিনিও ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটা বন্দুকের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে কথাবার্তা সব বন্ধ হয়ে গেল। আমরা দুজনে ছুটে গেলাম ড্রয়িং রুমে। দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। জোরে জোরে ধাক্কা দিলাম কয়েকবার, কিন্তু খুলল না। তখন আমরা দুজনেই ছুটে সদর দরজার দিকে জানলার কাছে এলাম। খোলা জানলা দিয়ে দেখতে পেলাম মিস্টার পেস চিত হয়ে পড়ে রয়েছেন। ঘরের মেঝে ভেসে যাচ্ছে রক্তে। লোকটার কি হলো? আমি জানতে চাইলাম। কোথাও দেখতে পেলাম না। আমরা পৌঁছবার আগে নিশ্চয় জানলা টপকে পালিয়ে গেছে। কর্ত্রী তখনই আমাকে পুলিশে খবর দিতে পাঠালো। আমার সঙ্গেই পুলিশ এলো। সারা রাত একজন কনস্টেবল পাহারা দিল। ভোরে লন্ডন থেকে ওই ভদ্রলোক এলেন। আমি জিজ্ঞেস করলাম, মিস্টার পেসের সঙ্গে যে দেখা করতে এসেছিলেন তার চেহারাটা কেমন বলতো? কয়েক সেকেন্ড একটু ভেবে নিয়ে সে বলল, কথার ধরন থেকে তো মনে হলো আমেরিকান। মাঝবয়সী, মুখে কালো চাপ দাড়ি, গায়ে লম্বা ওভারকোট ঝোলানো ছিল, এইটুকুই আমার মনে আছে। খুব মুশকিল হলো তো। আচ্ছা, মিসেস ওভারিং এর সঙ্গে একবার দেখা করবো যে, বলবেন লন্ডন থেকে ওর স্বামীর সঙ্গে যে ভদ্রলোক এসেছেন তিনি দেখা করতে চান। মেইড আমাকে বসিয়ে রেখে উপরে চলে গেল। মিনিট কয়েকের মধ্যেই অনিন্দ সুন্দর এক যুবতী ঘরে ঢুকলেন। গলা বন্ধ একটা সোয়েটার গায়ে, টকটকে লাল রং। তার উপস্থিতিতে ঘর যেন আলোকিত হল। এমন একটা শোকাবহ মর্মান্তিক ঘটনাও তার ব্যক্তিত্বকে ম্লান করেনি। চেয়ার ছেড়ে উঠে আমি নিজের পরিচয় দিলাম। আমাকে বসতে ইঙ্গিত করে নিজেও বসলেন। ক্ষণিকের জন্য একটা কুঞ্চন রেখা কপালে জেগে উঠল। পরক্ষণেই হেসে বললেন, আপনার এবং মসির পোয়ারোর নাম আমার পরিচিত। আমার স্বামী যে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন জেনে স্বস্তি পাচ্ছি। আমাকে কিছু জেরা করবেন নিশ্চয়ই? স্মিত হেসে বললাম, থ্যাংক ইউ মিসেস ওভারিং, আপনি ঠিকই অনুমান করেছেন। আপনার নিশ্চয়ই খেয়াল আছে ঠিক কটার সময় ভদ্রলোক মিস্টার পেসের সঙ্গে দেখা করতে এসেছিলেন? রাত তখন 9টা হবে। সবে রাতের খাওয়া শেষ করে আমরা কফির টেবিলে বসে গল্প করছি। আপনার স্বামী তখন এখানে ছিলেন না? উনি সকাল 6টাতেই লন্ডন যাবেন বলে বেরিয়ে যান। সাক্ষাৎ প্রার্থী আগন্তুকের কথা শোনার পর মিস্টার পেসের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? মানে অস্বাভাবিক কিছু? না না, উনি খুবই স্বাভাবিক ছিলেন। লোকটির একটু বর্ণনা দিতে পারবেন? আমি দুঃখিত ক্যাপ্টেন, আমি তাকে আগে চোখেই দেখিনি। তাকে নিচে বসিয়ে রেখে মেইড উপরে খবর দিতে এসেছিল।
খবরটা শুনে মিস্টার পেস কি বললেন? প্রথমে একটু বিরক্তই মনে হলো, তারপর আমাকে বললেন, একটু বসো, আমি আসছি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিনিট 5 পরে একটা হইচই শুনে নিচে নেমে আসি। হলঘরের সামনেই মেয়েটির সঙ্গে দেখা হয়ে যায়। ঠিক সেই সময় গুলির শব্দ শুনতে পাই। তখন ছুটে গিয়ে দেখি ড্রয়িং রুমের দরজা বন্ধ, ধাক্কাধাক্কিতে খুলল না। তখন সদর দরজার দিকে জানলার দিকে গেলাম। আমাদের মিনিট 2 সময় হয়তো লেগেছিল। বলতে বলতে বিষণ্ণ চোখ জোড়া নামিয়ে নিলেন তিনি। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। সামলে নিয়ে আবার বললেন, জানলা দিয়ে চোখে পড়ল মামা চিত হয়ে পড়ে আছেন মেঝেতে, গালিচাতে চাপচাপ রক্ত। গুলিটা মাথায় লেগে সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিলেন। আমি মেয়েটকে পুলিশে খবর দিতে পাঠিয়ে উপরে চলে আসি। আগ্নেয়াস্ত্রটা কি ধরনের ছিল বলে আপনার ধারণা? স্পষ্ট করে বলা তো কষ্ট, তবে যদ্দূর মনে হয় রিভলভার। দেয়ালে আমার স্বামীর একজোড়া রিভলভার সাজানো ছিল, সেই দিন থেকে তার একটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকেও আমার সন্দেহের কথা জানিয়েছি, তারা অন্য রিভলভারটা নিয়ে গেছে। পোস্টমর্টমের পর নিশ্চয়ই নিশ্চিতভাবে পুলিশ জানতে পারবে। এরপর আমি ওর সঙ্গে ড্রয়িং রুমটা একবার দেখতে এলাম। এই সময় মিস্টার হোভারিং হল ঘরে প্রবেশ করলেন। মিসেস হোভারিং আমার কাছে ক্ষমা প্রার্থনা করে স্বামীর দিকে দ্রুত ছুটে গেলেন। এই সুযোগে আমি যথাসাধ্য অনুসন্ধান করলাম, কিন্তু কোনো সূত্রই ঘরে কোথাও পাওয়া গেল না। গালিচাতে রক্তের দাগ তখনও ছিল। মৃত ব্যক্তি কোথায় পড়েছিল বুঝতে অসুবিধে হলো না। আমি খুঁটিয়ে দেখলাম, সঙ্গের ক্যামেরা দিয়ে দুটো ছবিও তুললাম। সদর দরজার জানলার বাইরের জমিটা পরীক্ষা করতে গিয়ে দেখলাম অজস্র পায়ের ছাপ। সেখানে আমার দেখবার মতো আর কিছুই অবশিষ্ট নেই। আমার অনুসন্ধানের কাজ যা ছিল হয়ে গেল। এরপর মিসেস হোভারিং এর কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনের দিকে রওনা হলাম। ম্যাটলক আর্মসে এসে ইন্সপেক্টর জ্যাপের সঙ্গে দেখা করলাম। ওর সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখলাম। ছোটখাটো চেহারার মানুষ, পরিষ্কার কামানো চিবুক। আমেরিকান বলে চিনতে ভুল হয় না। পরীক্ষা করে বুঝলাম মাথার পেছন দিক থেকে গুলিটা করা হয়েছে, খুব কাছে থেকেই। ইন্সপেক্টর জ্যাপও আমার কথা সমর্থন করলেন, বললেন, আপনার অনুমান ঠিক আছে, উনি ঘুরে দাঁড়াতেই খুব কাছ থেকেই গুলি ছোড়া হয়েছে। ড্রয়িং রুমে শুনেছি একজোড়া রিভলভার ছিল, তার একটা আমরা মিসেস হোভারিং এর কাছ থেকে সংগ্রহ করেছি। সম্ভবত দ্বিতীয়টার গুলিতেই মিস্টার পেস মারা যান। কিন্তু একটা ব্যাপার ক্যাপ্টেন হেস্টিংস, দুটো রিভলভার, দুটোই গুলি ভরা। দেয়ালে কেন টাঙিয়ে রাখা হয়েছিল কিছুতেই বুঝতে পারছি না। ওখান থেকে বেরিয়ে আসার আগে ইন্সপেক্টর বললেন, মিস্টার হোভারিংকে আমরা নজরে রাখার কথা ভাবছি, কেননা ওর অতীতটা খুব পরিচ্ছন্ন নয়। অক্সফোর্ডে পড়বার সময় একবার ডেকে বাবার সই জাল করেছিলেন। খোঁজ নিয়ে দেখেছি এখনো বাজারে ওর অনেক ঋণ। এ কারণে মামা খুবই অসন্তুষ্ট ছিলেন। গোড়া থেকেই তার উপর আমার সন্দেহ ছিল। সে কারণে স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার আগেই আলাদা ডেকে কথা বলেছিলাম, কিন্তু দুজনের বিবৃতিতে কোনো গরমিল নেই। 6টার পরে বাড়ি থেকে বেরিয়ে 10:30 নাগাদ লন্ডনে পৌঁছে সরাসরি ক্লাবে যান। কিন্তু দাড়ির ছদ্মবেশে রাত 9টায় ফিরে এসে মামাকে খুন করা তার পক্ষে আদৌ অসম্ভব বলে মনে করছি না। এই ব্যাপারটাই তদন্ত করে দেখা বাকি। মিস্টার পেসের পরিচিত আমেরিকানদের মধ্যেও খুনির সন্ধান করে দেখতে হবে। মিসেস মিডলটন, সে মেইড, লোকটিকে দেখেছিল। তার বিবৃতি থেকে জানা যাচ্ছে দাড়ির কথা। মিসেস হোভারিং আগন্তুক লোকটিকে দেখার সুযোগ পাননি। দাড়ির ব্যাপারটা সত্যি হলে সন্দেহের কারণ থেকেই যায়, কেননা এই পর্যন্ত আমি যত আমেরিকান দেখেছি তাদের প্রত্যেকেরই চিবুক পরিষ্কার কামানো। সেদিনই ঘটনার বিবরণ ও আনুষঙ্গিক খবরাখবর বিস্তারিতভাবে জানিয়ে পরকে চিঠি লিখে দিয়েছি। মৃতদেহ থেকে বুলেটটা বার করে পুলিশ জানতে পেরেছে তাদের হস্তগত করা একই রিভলভারের গুলি সেটা। তাছাড়া তদন্তে জানা গেছে নিজের গতিবিধি সম্পর্কে মিসেস হোভারিং যা বিবৃতি দিয়েছেন তা ঠিকই আছে। একটা চাঞ্চল্যকর ঘটনা হলো, পরদিন ভোরে স্থানীয় এক ভদ্রলোক হেভেন গ্রিন স্টেশনের রেলিং এর ধারে একটা কাগজের মোড়ক পান। মোড়কের ভেতর একটা রিভলভার পাওয়া যায়। ভদ্রলোক সঙ্গে সঙ্গে সেটা স্থানীয় পুলিশ ফাঁড়িতে জমা দেন। হান্টার্স লজ থেকে জোড়া রিভলভারের যেটি খোয়া গিয়েছিল, এটি সেটা। দেখা গেছে তার থেকে একটি মাত্র গুলি খরচ করা হয়েছে। এই সমস্ত খবরই আমি পরকে চিঠিতে জানিয়ে দিয়েছিলাম। পরদিন ভোরেই ব্রেকফাস্টের সময় পর টেলিগ্রাম পেলাম। সে জানিয়েছে
তুমি আর জ্যাপ গুলিয়ে ফেলছো, কালো দাড়িওয়ালা লোকটা হোভারিং নয়। ঘরের ছবি অত খুঁটিয়ে দেখার কিছু নেই, মেইডের উপর নজর রাখো, ওর চেহারার বর্ণনাটা আমার দরকার। সেদিন সকালে মিসেস হোভারিং এবং মেইড কি রঙের পোশাক পরেছিল সেই খবরটা দরকার। এগুলো অবশ্যই জানাতে ভুলো না। পরের টেলিগ্রাম পেয়ে আমি একটু দমে গেলাম। সেদিন সকালে দুজন মহিলা কি পোশাক পরেছিল এই সংবাদের সঙ্গে খুনের কি সম্পর্ক তা অনেক ভেবেও বুঝে উঠতে পারলাম না। যখন জানতে চেয়েছে আর আমিও যখন এখানে আসার আগে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, তখন তাকে সবই জানাতেই হবে। পরের অনুসন্ধান পদ্ধতি বরাবরই এমন বিদঘুটে রকমের। বেলা 11টার মধ্যে আমার টেলিগ্রামের জবাব এসে গেল। রীতিমতো সাংঘাতিক কথা জানিয়েছে ও। জ্যাপকে বলো অবিলম্বে মেইডকে গ্রেপ্তার করতে। কিছুই বুঝতে পারলাম না। বিমূঢ় অবস্থাতেই টেলিগ্রামের বার্তা জ্যাপের হাতে তুলে দিলাম। বার কয়েক খবরটা পড়ে কাগজটা আমার হাতে ফিরিয়ে দিয়ে চিন্তিত স্বরে বললেন, মুসিব পোয়ারোকে কখনোই বুঝে ওঠা সম্ভব হলো না। নিরর্থক কিছু বলার স্বভাব নয়। মেইডের উপর আগে থেকে আমার নজর ছিল, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া। চলুন একবার ঘুরে আসা যাক বড়। এভাবে বোকা বনে যেতে হবে ভাবতে পারিনি। মিসেস মিডলটন যেন রাতারাতি হাওয়ায় মিলিয়ে গেছে। মধ্যবয়স্ক শান্ত স্বভাবের মহিলাটাকে আমার বেশ ভালোই লেগেছিল। তার বাক্স প্যাটরা সবই পড়েছিল। তন্ন তন্ন করে হাত রালাম, কিন্তু মহিলা কোথায় গেছে বা যেতে পারে তা অনুমান করবার মতো কোনো তথ্য আমাদের কাছে ছিল না, কোনো সূত্রও পাওয়া গেল না। মিসেস হোভারিং অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানালেন, ওকে আমি খুবই পছন্দ করতাম, কিন্তু ও যে এমন শয়তান ঘুণাক্ষরে কোনোদিন টের পায়নি। সে আসার আগে ছিল মিসেস ইমেরি। দিন 20 আগে সে কাজে বহাল হয়েছিল। মাউন্ট স্ট্রিটের একটা নামী সংস্থা মিসেস সেলবোর্নস এজেন্সির তরফ থেকে কয়েকজন মহিলা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে থেকে ওকেই তো আমার পছন্দ হয়েছিল। রহস্যটা যে ঠিক কোথায় ধরতে পারা গেল না, তবে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে মিসেস মিডলটন নিজ হাতে মিস্টার পেসকে খুন করেননি। কেননা যে সময় গুলি করা হয় তখন ও মিসেস হোভারিং এর সঙ্গে হলঘরেই ছিল। কিন্তু কোনো না কোনো ভাবে খুনির সঙ্গে যোগসাজশ না থাকলে হঠাৎ এইভাবে হাওয়া হয়ে যাওয়া কেন? খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই পোয়ারোকে টেলিগ্রাম করে দিলাম। জানতে চাইলাম সেলবোর্নস এজেন্সিতে খোঁজ খবর করবার জন্য লন্ডন যাব কিনা। যথাসময় পোয়ারোর জবাবও পেয়ে গেলাম। সে জানালো এজেন্সিতে যাওয়ার প্রয়োজন নেই, ওখানে কেউই ওর নাম পর্যন্ত শোনেনি। তার চেয়ে বরং খোঁজ নাও কোন গাড়িতে প্রথম হান্টার্স লজে পৌঁছেছিল। পোয়ারোর টেলিগ্রাম তো বার্তা নয়, বরং এক একটা ধাঁধা। তা হোক, এবারে আর দ্বিধা করলাম না। খোঁজ নিয়ে জানা গেল এলমার্স জেলে পরিবহন বলতে 2টো ফোর্ড গাড়ি আর 2টো টাঙ্গা, কিন্তু এগুলোর কোনোটাই মিসেস মিডলটন ব্যবহার করেননি। মিসেস হোভারিং এ প্রসঙ্গে জানালেন, ডার্বিশায়ার থেকে হান্টার্স লজ পর্যন্ত ট্যাক্সিতে আসা অসম্ভব নয়, হয়তো যথেষ্ট পরিমাণ অর্থই তাকে দেওয়া হয়েছিল। অগত্যা লন্ডনে মিসেস সেলবোর্নস এজেন্সিতে ফোন করতে হলো। তারা যা জানালো তাতে পোয়ারোর ধারণাই সত্যি হলো। তাদের খাতায় মিসেস মিডলটন বলে কোনো মহিলার নামই নেই। তারা আরো জানালো মিসেস হোভারিং মেইডের জন্য যে চিঠি লিখেছিলেন তার জবাবে কয়েকজন প্রার্থীকে তারা পাঠিয়েছিল। সেই প্রার্থীদের মধ্যে থেকে নির্বাচন করার পর মিসেস হোভারিং চিঠিতে জানিয়েছিলেন, কিন্তু তাতে তিনি কোনো নির্দিষ্ট মহিলার নাম উল্লেখ করতে সম্ভবত ভুলে গিয়েছিলেন। হালে পানি না পেয়ে পরের দিনে আমি লন্ডনে ফিরে এলাম। ঘরে ঢুকে দেখি ফায়ার প্লেসের পাশে একটা চেয়ারে গা এলিয়ে পোয়ারো বসে আছে। আমাকে দেখে উল্লসিত স্বরে বলল, আরে হেস্টিংস, তুমি এসে গেছো। বসে বসে তোমার কথাই ভাবছিলাম। আমি ঘরে শুয়ে বসে বন্দি জীবন কাটাচ্ছি আর তুমি মনের আনন্দে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। তারপর ওদিকের খবর কি? তীব্র ক্ষোভের সঙ্গে বললাম, আমার হাবুডুবু অবস্থা। এই রহস্যের সমাধান সম্ভব বলে মনে হচ্ছে না। কিছুতেই তো তলের নাগাল পাচ্ছি না। কিন্তু হেস্টিংস, আমি যে তল হাতড়ে সব উঠিয়ে নিয়ে এসেছি। আমি বিহ্বল কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুমি জানতে পেরেছ কে খুন করেছে? অবিশ্বাস্য। শব্দটা বলতে গিয়েও গিলে ফেললাম। বললাম, তুমি জানলে কেমন করে? তোমার পাঠানো বিবরণী আমাকে এই হত্যা রহস্য সমাধানে সাহায্য করেছে। প্রত্যেকটি ঘটনাকে পরপর করে সাজাও, তারপর দেখো না, তোমার পক্ষেও সত্যটা বের করা কঠিন হবে না। বেশ, লক্ষ্য করো, মিস্টার হেরিংটন পেস ইংল্যান্ডের একটি বনেদি পরিবারের মানুষ, অনেক অর্থের মালিক। তার অবর্তমানে
একমাত্র যা লাভ হওয়ার কথা সেই ভাগ্নে মিস্টার হোভারিং। উচ্ছৃঙ্খল আর অমিতব্যয়ী এই ভাগ্নেকে তিনি আদবই পছন্দ করতেন না। আকণ্ঠ দেনার দায়ে ডুবে আছে জেনেও একটি পয়সাও কিন্তু দেননি। মামার জীবিত অবস্থায় তার অর্থ সম্পদ পাওয়া যাবে না বুঝতে পেরেই একটা পরিকল্পনা আঁটে মিস্টার হোভারিং। আমি অসহিষ্ণুভাবে বলে উঠলাম, কিন্তু পুলিশ প্রমাণ পেয়েছে সেদিন হান্টার্স লজ থেকে বেরিয়ে তিনি সোজাসুজি লন্ডনে চলে এসেছিলেন। ধীরে ব্রাদার, ধীরে। আমি তো একবারও বলিনি উনি লন্ডনে আসেননি। তাছাড়া একথাও তোমাকে বলিনি যে মিস্টার হোভারিং তার মামাকে খুন করেছেন। তবে এটা খুবই পরিষ্কার, মিস্টার হোভারিং হান্টার্স লজ থেকে বেরিয়ে পড়ার আগ পর্যন্ত মিস্টার পেসের খুন হওয়ার কোনো সুযোগ ছিল না। ডাক্তারও খুনের সময় রাত 9টা বলে স্বীকার করেছেন। সুতরাং কোনো সন্দেহ নেই যে মিস্টার হোভারিং তার মামাকে খুন করেননি। তাহলে খুনটা করল কে? কৌতুকদীপ্ত মুখে ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকালো পোয়ারো। আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। এত সহজে মিসেস হোভারিংকে ভুলে গেলে চলবে না বন্ধু। অসম্ভব, আমি দৃঢ় স্বরে বলে উঠলাম। গুলিটা যখন করা হলো তখন মেইড তার সঙ্গে হল ঘরে ছিল। সে আমিও জানি, কিন্তু এই ঘটনার একমাত্র সাক্ষী সেই মেইড এখন বেপাত্তা। আপাতত না হেস্টিংস, চিরতরেই কোনোদিনই আর মিসেস মিডলটন নামের মেইডকে খুঁজে পাওয়া যাবে না। এই রহস্যময় ভূমিকাটুকুর জন্যই তার আবির্ভাব হয়েছিল। সে তা নিখুঁতভাবে সম্পূর্ণ করেছে। বিষয়টা পরিষ্কার হলো না কেন? অপরিষ্কার থাকবার তো কথা নয়। গুলি ছোড়ার মুহূর্তে মিসেস ওভারিং এর অ্যালিবাইকে প্রতিষ্ঠা করার কাজটুকু ছিল মেইডের একমাত্র ভূমিকা। সেটুকু সমাধ হওয়ার সঙ্গে সঙ্গে সে আর নেই, কোনোদিনও ছিল না কোথাও। এবারও পরিষ্কার হলো না। তুমি তো ভালো করেই জানো, নামকরা অভিনেত্রী জো ক্যারিসক্রফি বিয়ের পর হয়েছেন জো হোভারিং। তুমি আর জ্যাপ হলঘরে এই মাঝবয়সী মেইডকে একবারই দেখেছিলে। তারপর স্থানীয় পুলিশ বা তোমরা সেদিন রাত্রে জিজ্ঞাসাবাদের সময় তাকে আর দেখনি। তাছাড়া মিসেস হোভারিং এবং মেইড দুজনকে একসঙ্গে আর কখনো দেখনি। হেস্টিংস, বরাবরই আমি দেখেছি দরকারি সূত্রগুলো তোমার চোখ এড়িয়ে যায়। এই পয়েন্টটা তোমার দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল। যাই হোক, সেই দুঃসাহসী অভিনেত্রী প্রায় একই সময়ে দ্বৈত ভূমিকায় নিপুণ অভিনয় করে তোমাদের শিশুর মতো ভুলিয়ে রেখেছিল। তোমাকে বসার ঘরে বসিয়ে রেখে মেইড ওপরে খবর দিয়ে দ্রুত হাতে রূপসজ্জার সামান্য হেরফের ঘটিয়ে দীপ্ত লাবণ্যময়ের ভঙ্গিতে নিচে নেমে এসেছিল। রূপসী জোকে দেখে তোমাদের কারো কোনো সন্দেহই হয়নি। তোমরা তাকে খুঁটিয়ে দেখার প্রয়োজনই বোধ করনি। মেইডের অ্যালিবাই মিসেস হোভারিং জোরালোভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। যুক্তির সিঁড়ি ধরে তার সব ঘটনা পরম্পরা মেনে না নেওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু একটা কথা মনে পড়ে যাওয়াতে বললাম, রিভলভারটা তো পাওয়া গিয়েছিল হেভেন গ্রিল রেল স্টেশন রেলিং এর ধারে। তুমি কি বলতে চাও মিসেস হোভারিং সেটা সেখানে রেখে এসেছিলেন? পরে রহস্যময় হাসি হেসে বলল, না বন্ধু, ওটা ছিল রোজার হোভারিং এর সুচতুর কর্ম। এটা আবিষ্কার হওয়ার সংবাদ পাওয়ার পরই আমার পথ পরিষ্কার হয়ে যায়। খুনি নিজের রিভলভার ব্যবহার করেনি। সে অবস্থায় এটাই ছিল যুক্তিসঙ্গত স্বাভাবিক ঘটনা, যেটা ঘটনাস্থলেই পাওয়া যাবে। কিন্তু সেটা পাওয়া গেল কোথায়? না, ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে। এই কৌশলের একটাই কারণ, পুলিশের দৃষ্টিকে যথাসম্ভব বিভ্রান্ত করে দেয়া। হেভেন গ্রিনে যে রিভলভার পাওয়া গিয়েছিল মিস্টার পেসকে হত্যার জন্য, সেটি ব্যবহার করা হয়নি। রোজার হোভারিং রিভলভার থেকে একটা গুলি বার করে রেখে সেটা সঙ্গে নিয়ে লন্ডনে চলে যান। সেখান থেকে সরাসরি তার ক্লাবে। এই জরুরি অ্যালিবাই তার নির্দোষিতা প্রমাণ করে দিল। কিন্তু ক্লাবের সময় ব্যয় না করে তিনি চলে আসেন হেভেন গ্রিনে। রিভলভার জড়ানো প্যাকেটটা রেলিং এর ধারে ফেলে দিয়ে দ্রুত ফিরে আসেন লন্ডনে। মাত্র মিনিট 20 মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজটি তিনি সেরে ফেলেন। এর মধ্যে আসল কাজটা তার স্ত্রী নিখুঁতভাবে সেরে ফেলেন। ডিনারের পরে সুযোগ মতো তিনি মিস্টার পেসকে গুলি করেন। তুমি নিজেই ম্যাটলক আর্মসে গিয়ে দেখে এসেছিলে, গুলিটা করা হয়েছে পেছন থেকে। এটা খুবই ইঙ্গিতপূর্ণ পয়েন্ট। রোজার হোভারিং এর রেখে যাওয়া গুলিটা এরপর তিনি যথারীতি হাতের রিভলভারে ভরে যথাস্থানে রেখে দেন। এরপর থেকে আরম্ভ হয় তার দুঃসাহসিক এবং নিপুণ অভিনয়। এটা তো অবিশ্বাস্য ব্যাপার। অবিশ্বাস্য আর যাই বলো,
এটাই প্রকৃত ঘটনা। পরে বলল, জ্যাবকে আমি সবই খুলে জানিয়েছি, এরপর যা ভালো বুঝি সেই করবে, কিন্তু আমার ধারণা কোনো ব্যবস্থা গ্রহণের আগেই পাখি হাওয়া হয়ে যাবে, সে গিয়ে কাউকে পাবে না। আমি ধীরে ধীরে উচ্চারণ করলাম, কিন্তু পোয়ারো, এই ঘটনা বিশ্বাস করতে আমার অনেকটা কষ্ট হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিনা দ্বিধায় পোয়ারোর সব কথা আমি মেনে নিয়েছিলাম, কেননা অচিরেই তার ভবিষ্যৎবাণী অভ্রান্ত বলে প্রমাণ হয়েছিল। পোয়ারোর পাঠানো তথ্যের উপর ভিত্তি করে ইন্সপেক্টর জ্যাব আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে যথেষ্ট দেরি হয়ে গিয়েছিল। তিনি কাউকেই মুঠোর মধ্যে পাননি। আপনারা শুনছিলেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের গল্প ছিল আগাথা ক্রিস্টির দ্য মিস্ট্রি অফ হান্টার্স লজ। আমরা নিয়মিত ছোট গল্প দিয়ে যাচ্ছি। আপনারা যারা ছোট গল্প পছন্দ করেন আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। আশা করছি আপনাদের পরবর্তী গল্পগুলি ভালো লাগবে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি গল্প পাঠ ভালো লেগে থাকে। নিজেরা বেশি বেশি বই পড়বেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখবেন, নিজে ভালো থাকার চেষ্টা করবেন। টাটা।